শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে এটা কারণ কি? একটা ফেক ফটো কার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করে সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো? ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা যখন তারা যখন এই হামলা করছিল তারা তখন তার ভিডিও করছিল, তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব আরো অনেকগুলো ফটোগ্রাফি ছিল, ছবি আমি বলতেছি এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো। এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ে বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো? যে শিক্ষার্থী ওখানে ছিল, যে যার নামে ফেক ফটো কার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমি জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশটা আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং ছাত্রলীগ এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হইতো, খুন করে ফেলা হইতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না কোনো অভিযোগ নাই। উপরের নির্দেশে, সরকারের নির্দেশে, হোম মিনিস্টার এবং এই হোম মিনিস্ট্রি থেকে সে অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের নির্দেশে এমন কোনো নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না। তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশ উচ্চপদস্থ যারা আছে অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি। আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই ওয়ান বলতেছেন গতানুগতিক, না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স দিয়ে ডিফেন্ড করেন। এরপরে কেন সাদিকের আপনাদের ভিডিও চর্চার কারণে উনি যে গুজবের কথা বলছে, কালকে সারা আমি না রাজনৈতিক সংস্কৃতি তো আমরা চাই না। আপনারা এটা করছেন, এগুলোর কারণেই তো আজকে এগুলো হইছে, এগুলোর কারণেই তো সাদিকের গণতন্ত্র না এটা আপনাদের দায়। এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখলাম 54 বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় গিয়ে মত তৈরি করা। এই ভাই এগুলো সিলেলে আছে, আমরা এক এক করে গিয়ে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছি। সাদিক ভাই আপনি বলেছেন সেই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েদে হচ্ছে বট আইডি চালায়। ডিপার্টমেন্ট অফ বাকশাল, ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা, আমরা আমাদের সবাই আব্দুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে এই মিথ্যা গোটা জাতিকে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। উনি কি করছেন গতকালকে? ভাই অস্বীকার করতে এই যে কথাই বলতে দিচ্ছে না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিককে ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে মোকাররম যেভাবে আলোচনাকে ধরছে আমরা দুজনে ওনাদের সাথে বসা যাবে না। আমি মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। তাকে ধরে উনি বলছেন বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতে চাচ্ছে আমরা একটু শান্তভাবে চালিয়ে সকল বটফোর্স চালায়। একটু আকবরের কাছে যেতে চাই। আবিদ ভাই হচ্ছে বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিকের। সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট পাওয়া যায় না। খান এবং আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছে সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন। বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না সাদিক ভাই আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে একজন অতিথি আছে। এই মিথ্যা প্রমাণ করেন। আমরা টকশোতে এগিয়ে যাই। এবার যেটা চাই জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি বলবেন যিনি গুজব ছড়াবেন
যিনি গুজব ছড়াবে, যিনি আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে, আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা আকবর ভাইয়ের কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির মাঠের উত্তাপ টেলিভিশন টক শো পর্যন্ত গড়াচ্ছে। আমরা একটু জনাব আকবরের কথা শুনি। আকবর হোসেন, আপনার কাছে সরাসরি যে প্রশ্নটা করতে চাই, এই যে ফটোকার্ড সন্ত্রাস বলা হচ্ছে, যে ফটোকার্ড নিয়ে বিতর্ক, এটি দোষারোপ করা হচ্ছে ছাত্র শিবিরকে, ছাত্র শিবির পাল্টা দোষারোপ করছে এটি ফেক। আবার দুটি আপনি বলবেন দুটি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন তারা বলছে যে এই ফটো আইডি কার্ড ফেক ছিল। আসলে ফটো কার্ড কোনটা ফেক কোনটা অথেন্টিক, এটা আসলে কে দায়িত্ব নিয়ে, এটা দায়িত্ব কে নেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছাত্র রাজনীতি এখন যে জায়গায় আবারও আসছে, এই ছাত্র সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী তারা কি কারো ফাঁদে পা দিচ্ছে, নাকি এই পরিস্থিতিটা অবশ্যম্ভাবী ছিল? খুব সংক্ষেপে যদি একটু বলেন। আপনার যে টাইটেল রাজনীতি কি আবার উল্টো পথে, এটা দিয়ে শুরু করি। আসলে রাজনীতি এখন যেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে, সেটা ট্রিকল ডাউন করছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। মানে এটি হওয়ার কথা ছিল, এটি হওয়ার কথা ছিল। এই জন্য আমি বলছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের যে প্রেম, এটা এক পর্যায়ে বাসর পর্যন্ত গড়িয়েছিল। আপনারা জানেন সেটা 2001 সাল। এবং বাসর পর্যন্ত গড়ালে কি হবে, বিয়ের পরেও তো ডিভোর্স হয়। সো বিএনপি এবং জামায়াতের অবস্থাটা সেরকমই। সেরকম এই জন্য বলছি যে ইট ওয়াজ এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স এট সাম পয়েন্ট উই রিয়েলাইজড। কারণ বিএনপিও তখন বুঝতো যে জামায়াতকে সাথে না নিলে আওয়ামী লীগকে ট্যাকল করা মুশকিল হবে, এবং জামায়াতও জানতো যে বিএনপির সাথে না থাকলে তাদের সার্ভাইভালের জন্য এটা কঠিন হয়ে যাবে। এখন 5ই আগস্টের পরে যেটা হয়েছে, যেহেতু বিএনপি এবং জামায়াত মনে করছে আমাদের সামনে খোলা প্রান্তর, হ্যাঁ, আর তো কেউ নাই, সুতরাং তারা দুজন পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা অবধারিত। এটা অবধারিতই ছিল, এখন সেদিকে হাঁটছে বলে আমার মনে হচ্ছে। আর মূল বিষয় যেটা, এটা হলে লাভ কি আমি জানি না। যে এটা এখানে আবিদ সাহেব আছেন এবং সাদিক কায়েম সাহেব আছেন, ওনাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যে এই ধরনের তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য, সেটা আমার জানা নেই, এটা ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু এটা ইটস এ জিরো সাম গেম ফর ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এন্ড জামায়াত ইসলামী, যার জন্যই আমরা বলি না কেন। কারণ এই গেম থেকে কেউই কোনো কিছু অর্জন করতে পারবে না। ইটস নট এ উইন উইন সিচুয়েশন এট অল। আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি জনাব আকবর হোসেন, একই সাথে আপনি বলবেন যে যে গুপ্ত সুপ্তের যে রাজনীতি নিয়ে বিতর্ক, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি ভালোভাবে দেখছি না। ভালোভাবে দেখছি না এই জন্য যে জামায়াত, দেখুন, বিএনপি ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের কনটেক্সটে। আমি এই মুহূর্তে এখনো বলবো বিএনপি হচ্ছে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপির তুলনায় জামায়াত ছোট পলিটিক্যাল পার্টি, এনসিপি আরো ছোট পলিটিক্যাল পার্টি। বাট দ্য প্রবলেম ইজ বিএনপি নেভার রিয়েলাইজড যে তারা কত বিগ। বিএনপিটা কেন জানি নিজেরা বুঝতে পারে না। এবং গুপ্ত সূত্রের যে ব্যাপারটা আপনি বললেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে, দেখুন, বিএনপি জামায়াতকে গুপ্ত বলছে, কথাটা কিন্তু মিথ্যে না একেবারে, এটা উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ আমরা জানি যে জামায়াত ইসলামী লোকজন বা শিবিরের লোকজন, বিভিন্ন স্পেশালি শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় তাদের আইডেন্টিটি লুকিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিশেছিল, সেজন্য হয়তো সেই কথাটা আসছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ন্যারেটিভটা বিএনপি এবং ছাত্র দলের ভিতরেও ছড়িয়ে পড়ছে। জাস্ট এখনো কিন্তু আমাদের সামনে উদাহরণটা খুবই মানে জলজল করছে আওয়ামী লীগেরটা। এই আওয়ামী লীগ একসময় তাদের দলের সবাইকে, মানে অনেককে তারা সন্দেহ করতো শিবির হিসেবে। এই ধারণাটা তাদের প্রকট হয়েছিল 2014 সালের তথাকথিত ইলেকশনের পর থেকে। এবং এক পর্যায়ে দেখা গেল শিবির বলতে বলতে বা জামায়াত বলতে বলতে এমন একটা অবস্থা যে অনেক মানে খুবই বনাফাইড আওয়ামী লীগের, যাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নিয়ে বা ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, তারাও একসময় ভয় পেয়ে গেল যে আমাদেরকে আবার শিবিরের কাতারে দিয়ে দেওয়া হয় কিনা। একই জিনিস এখন বিএনপিতে বা ছাত্র দলে চলছে। আমি তো বিএনপির সঙ্গে, মানে আমার ধারণা বাংলাদেশে গত 10-12 বছরে যে কয়েকজন সাংবাদিক খুব ক্লোজলি অপোজিশন পলিটিক্স ফলো করেছে বিএনপি বা ছাত্র দল, আমি একদম বলতে পারি যে আই এম ওয়ান অফ দ্যাম।
যদি আপনি 5 জন সাংবাদিকের কথা বলেন, আমি তাদের মধ্যে একজন। আমি ঘুরিনি বাংলাদেশের এমন কোনো জেলা নেই, প্রত্যন্ত জেলায় আমি ছাত্র দলের, বিএনপির বহু লোকজনের সাথে কথা বলেছি। আমার মোবাইল ফোন ভর্তি তাদের নাম্বার, তাদের অনেকের সঙ্গে আমার এখনো যোগাযোগ হয়। যে আকবর হোসেন আপনার কাছে এই আশঙ্কাটা তাদের মধ্যে তৈরি হয়েছে, তো এটা কিন্তু ভালো জিনিস না। আর জামায়াতও যে পলিটিক্সটা করছে, যে নিজেদেরকে আইডেন্টিটি লুকিয়ে রাখে, হ্যাঁ, সেটা আসলে ওটা জামায়াত এই ধরনের পলিটিক্স করলে হয় কি, আপনি কখনো মেইন স্ট্রিমে ওইভাবে এসে আপনি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। আপনি অলওয়েজ একটা, ঠিক আছে, একটা পলিটিক্্যাল ফোর্স হিসেবে থাকতে পারবেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনারা যেটা চান যে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনাদের আইডিওলজিকে আপনারা এস্টাবলিশ আকবর হোসেন, আমরা সেটা কখনো করতে পারবেন না। আপনার কাছে আবার আসবো আমরা, আবিদুল ইসলাম খান আপনার কাছে আবার যেতে চাই। আমরা একটা বিরতি নিব, তার আগে ছোট করে আপনার কাছে শুনে নেই। আসলে আলোচনা করবার অনেক আছে, আমরা যদি টু দি পয়েন্টে থাকি। যেই গত কয়েকদিনে যে ঘটনাগুলো আমরা দেখলাম, চট্টগ্রাম কলেজের যে সিটি কলেজের যে ঘটনা, সেখানে সহিংসতায় গড়ালো। থানায় যে অভিযোগ দায়ের করতে গেল দুই পক্ষই, সেখানেও সহিংসতা বা হাতাহাতি মারামারিতে গেল। এক পর্যায়ে আমরা দেখলাম ছাত্রদল সভাপতি জনাব রাকিব, তিনি এসে পরিস্থিতি শান্ত করলেন। সাদিক কামিকেও দেখেছি, তাদের পক্ষ, সিনিয়রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। এই যে আপনারা বট আইডি, তারপরে ফটোকার্ড সন্ত্রাসের কথা বলছেন, এইগুলো নিয়ে আপনারা আইনগত কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এটি যদি আপনাদের যে অভিযোগগুলো, সেগুলোকে আপনারাই সমাধান করবেন, নাকি আপনারা রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে গেছেন? সহিংসতার দিকে যাচ্ছে কিভাবে? দেখেন, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে মানে আমাদের সামাজিক জীবনকে বিষিয়ে তোলা হয়েছে এক প্রকার। আমি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ টাইমস, যেটার হচ্ছে যে অফিস আছে, অথেন্টিক মিডিয়া, ওটাও কিন্তু ডিউ ইনসাইডারের কপি করে আমাদের নামে গুজব ছড়িয়েছে। এখন ডিউ ইনসাইডার, ডিউ ঢাবি কণ্ঠস্বর, এগুলো তো খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগেছে। আমি যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবো না। সাদিক কায়েমের বিরুদ্ধে তো 2-1 দিন করার পর সাদিক কায়েম মামলা পর্যন্ত করে দিয়েছে। আমরা তো এখন পর্যন্ত ডিরেক্ট কারোর বিরুদ্ধে মামলায় যাইনি। আমি জিডি করেছি বাংলাদেশ টাইমসের বিরুদ্ধে। করার পরে সাংবাদিকতার নর্মসে যেটা পড়ে না, বাংলাদেশ টাইমস আমার সাথে সেই বিহেভ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে, ইন্টারিমের কাছে সে সময় বিচার আমরা পাইনি। বড় এই সরকার তো মাত্র 2 মাস হলো গঠিত হয়েছে। এবার আসেন, চট্টগ্রামে যে হামলা হয়েছে, আপনি যে বললেন, বলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। ওই জায়গার ভিতরে যেহেতু আপনারাও রাজনীতি করতেছেন, আপনারা তো ছাত্র রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে ছাত্ররা বাদ দিয়ে এখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। এক প্রকার ইন্টেলেকচুয়াল রাজনীতিটা আপনাকে বলতে পারেন, মারামারি কাটাকাটিতে নেই, গ্রাফিকের রাজনীতি। তো আপনার যদি খারাপ লাগে, আপনারা একটা গ্রাফিতি অঙ্কন করেন, কিন্তু আপনি তো সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে পারেন না। দেখেন, ছাত্র শিবিরের একটা ছেলের পায়ে যেমন আঘাত লেগেছে, ছাত্র দলের সাইয়েদ নামে একটা ছেলেরও মাথা দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি চলে গিয়েছে। আঘাতের দায় কি নিচ্ছেন আপনারা? আমাকে কথা বলতে দিতে হবে। নিঃসন্দেহে। হ্যাঁ, সাদিক কায়েমের হয়তো ওই শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগতে পারে, আমার শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগে, আমার ছাত্র দলের ছেলেটার জন্য খারাপ লাগে। কারণ 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি 2018 সালে বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তাধারা করে রাজনীতিতে আসেনি। আমি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে গেস্ট রুম গণরুমে যখন টর্চারের শিকার হয়েছি মানসিকভাবে, আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি কাউকে না কাউকে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে আমি রাজনীতি করতে এসেছি। সুতরাং এই ধরনের নোংরা রাজনীতির আবার আমাদের হাত ধরে সামগ্রিকভাবে ফিরবে, এটা কোনোভাবেই কাম্য নয়। যার ফলশ্রুতিতে কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই বিষবাষ্পটা কোথা থেকে আসলো? এই যে দেখেন, গতকালকে পাবনার ঈশ্বরদীতে আমরা ভারতে দেখি বিজেপি যে জয় শ্রীরাম বলে হামলা করে, গতকালকে পাবনার ঈশ্বরদীতে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ছাত্রদলের উপর হামলা করা, রামদা দিয়ে দৌড়ানো, রামদা হাতে তোলা, হচস্টিক হাতে তোলে ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করার দৃশ্য আপনি দেখেননি? অবশ্যই দেখেছেন। এই যে দেখেন, মানে ইসলামকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। কয়দিন পরে তো এই ইসলাম মৌলবাদ টেক খাবে গোটা বিশ্বের কাছ থেকে, শুধুমাত্র তাদের কারণে। এরপরে আসেন, লাস্ট একটু আমি এড করে দেই, 5 আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধের নামে যে ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে ধরনের মবক্রেসি তৈরি করা হয়েছে, যে 1, 2, 3, 4, খুব খারাপ লাগে প্রিয় জাতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মানে থেকে স্লোগান উচ্চারিত হয়েছে। এখন আর আমার লজ্জা করে না, লজ্জা করে না। 1, 2, 3, 4 এটার ওইটা আমার, তারপর হচ্ছে যে টিনের চালে কাউয়া সাউয়া, এই ধরনের স্লোগান, এই ধরনের স্লোগান সাদিকের ছেলেমেয়েরা দিয়েছে, এবং ঢাবি কণ্ঠস্বর ইনসাইডার প্রতিনিয়ত গুজব ছড়িয়েছে, যেগুলোর প্রমাণ আমি দিয়েছি। এই জায়গা থেকে তো আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এটা তো কারোর জন্যই কাম্য ছিল না, কারোর জন্য নয়। আমরা কি আবার উল্টো পথে যাচ্ছি কিনা সেটি কিন্তু চাই না, তাদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। নিঃসন্দেহে আমরা সাদিক কায়েমের
কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল যেন ছাত্রদল জায়গা করতে না পারে। এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সব কিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনা একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল, ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তারা একটা ওয়ার্ড লিখেছে, গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে, আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্ত লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয় তাহলে সংগঠনের মর্যাদাটা একটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা, এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসভাবে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কিভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমরগনি এমইএস কলেজ, সে ও কলেজে পড়ে না, এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা। আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাদত হোসেন, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এবং এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুর, যেটা পত্রিকায় এসেছে, কুপানোর পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে, তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এইভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই, যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলুক, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসব না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে, এটা ছাত্রদল করে দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মত তৈরি করে। গতকাল যেটা শাহবাগ তারা তৈরি করছে, আব্দুল ইসলামের কাছে আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায় না 36 জন আদবাইটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড, 36 জন আদবাইকে তারা 30 সেকেন্ড হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে আবার সে হচ্ছে আবার